আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার এই অনুষ্ঠানে। নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে আয়োজিত এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় আজকে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে কবি নজরুল সরকারি কলেজ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে তেজগাঁও কলেজ। এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবে বা তাদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক সাইদুর রহমান, রাজনীতি ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। রয়েছেন বিচারক হিসেবে ডক্টর এস.এম. মোরশেদ, সাবেক বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে রয়েছেন আরেকজন সাংবাদিক, তিনি হচ্ছেন একরামুল হক সায়েম, কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর এটিএন বাংলা ও সভাপতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। সর্বশেষ বিচারক হচ্ছেন সাংবাদিক মশিউর রহমান, বিশেষ প্রতিনিধি সমকাল এবং সহসভাপতি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আমরা সম্মানিত বিচারকদের পরিচয় পেয়েছি। একটু জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। এবং সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হবে প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ ও বাচনভঙ্গি 5, যুক্তি প্রয়োগ 5, তথ্য প্রদান 5 এবং পয়েন্ট মোকাবেলায় মোট 5 নম্বরের উপরে আজকের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের নম্বর প্রদান করবে। বিতর্ক অনুষ্ঠানটি অর্থাৎ এই ছায়া সংসদটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই তরুণ বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্মানিত সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার রয়েছেন আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসাবে। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার স্যারকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। আমরা ডক্টর বদিউল আলম মজুমদারের বক্তব্য শুনব সবার শেষে, তবে আমরা তার আগে শুরু করতে চাই আমাদের এই ছায়া সংসদ। আমরা শুরুতেই আজকে যে বিষয়টি নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই ছায়া সংসদে প্রস্তাব উত্থাপন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদের তা সাফায়েতুর রহমানকে আহ্বান জানাচ্ছি। আপনার অনুমতিক্রমে আমি আজকের এই সংসদে যে প্রস্তাবটি রাখতে যাচ্ছি সে প্রস্তাবটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থীসহ জনগণের ভূমিকাই বেশি। শুরুতেই চলে যাচ্ছি সংজ্ঞায়নে। সুষ্ঠু নির্বাচন বলতে বোঝাচ্ছি এমন একটি ভোট গ্রহণ প্রক্রিয়া যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং নির্বাচন কমিশন বলতে বোঝাচ্ছি বর্তমান নির্বাচন পরিচালনার জন্য আপনার যে কমিশন রয়েছে সেই কমিশনকে। এখানে প্রার্থী বলতে বোঝাচ্ছি যিনি নির্বাচনী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং জনগণ বলতে বোঝাচ্ছি রাষ্ট্রের নাগরিকদের। এখন এখানে বিতর্কটা হচ্ছে, আমরা এই বিতর্কের মধ্যে আমরা বুঝাবো যে প্রার্থী, জনগণ এবং নির্বাচন কমিশন উভয়েরই ভূমিকা আছে, তবে কার ভূমিকাটা বেশি সেটা নিয়ে এখানে বিতর্কটা হবে। সেখানে আমরা যদি দেখি যে নির্বাচন কমিশন আসলে কি, নির্বাচন কমিশন যদি বাংলাদেশের সংবিধানের 118 নং পরিচ্ছেদ যদি দেখি, সেখানে সাংবিধানিক সকল নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন। এবং এর দায়িত্ব এবং ভূমিকা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সংবিধানের 118 এর 5 এবং 119 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা নির্ধারণ এবং এলাকা নির্ধারণ এবং নির্বাচনের সময় নির্ধারণ, সেই সাথে নির্বাচনী যে কোনো আইন প্রয়োগের ক্ষেত্রে শুধুমাত্র, আমি আবারও বলছি, শুধুমাত্র দিক নির্দেশনা প্রণয়ন করা। তাহলে আমরা আজকে বিতর্কটা কোথায় করছি? আজকে আপনাকে বুঝতে হবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলা ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স বইয়ে সুষ্ঠু নির্বাচনের 3টি উপাদানের কথা বলেছেন। সেই 3টি উপাদান কি? আমরা সেই 3টি উপাদান নিয়ে বিতর্কটা করব। 3টি উপাদান হচ্ছে 1 জনগণ, 2 প্রার্থী, 3 নির্বাচনী পরিবেশ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলি কখনোই নির্বাচন কমিশনের কথা অতটা গুরুত্বপূর্ণভাবে বলেন মাননীয় স্পিকার। তাহলে নির্বাচন কমিশনের থেকে আমরা এখানে বুঝতে পারি যে জনগণ এবং প্রার্থীর গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে জনগণের ভূমিকাটা কীরকম, আপনি যদি দেখেন একটি রাষ্ট্রের, একটা গণতান্ত্রিক নির্বাচনের মূল হচ্ছে জনগণ। জনগণ যদি সেখানে যদি সচেতন না হয়, তার নির্বাচন, তার ভোটের অধিকার সম্পর্কে যদি সচেতন না হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক কিংবা যতই কার্যকরী হোক, ওই জনগণ নির্বাচন কমিশনের কাজকে অনেক বেশি কঠিন করে তোলে। আমরা যদি দেখি জনগণ যদি নির্বাচনের কেন্দ্রের মধ্যে যদি সংঘর্ষে লিপ্ত হয়, সেই সংঘর্ষে উস্কানিতে প্রভাবিত হয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়ে মাননীয় স্পিকার। তাহলে আমরা যদি দেখি, আমরা বিগত সালগুলোতে নির্বাচনের সময় আমরা কি দেখেছি, নবাবগঞ্জ
নারায়ণগঞ্জের বর্ধনগর পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2024 সালের নির্বাচনে দেখেছি যে ভোটার নেই, গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম সেখানে ঢুকে যখন দেখলো যে কিশোর গ্যাংরা সেখানে পাহারা দিচ্ছে এবং কিশোর গ্যাংরা সেখানে ভোট দিচ্ছে। সংঘর্ষে বিভিন্ন মানুষগুলো নিহত হচ্ছে, বিভিন্ন মানুষ প্রাণ হারিয়ে যাচ্ছে, আমাদের মাথা ব্যথা নেই। সে কারণে আমরা বলছি যে মানুষগুলো নিহত হলো, যারা সেই মোহিনী চৌধুরীর কণ্ঠের সাথে সুর মিলিয়ে বলছি, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। সেই জন্মভূমিতে যারা প্রার্থী ও সমর্থকদের রোষানলে পড়ে যারা নিহত হলো, যারা প্রাণ হারালো, তাদের সেই স্বর্গীয় জন্মভূমিতে শান্তি ফিরে আসুক, শান্তিপূর্ণ নির্বাচন ফিরে আসুক, শৃঙ্খলা ফিরে আসুক। সেই শৃঙ্খলা আমরা বিশ্বাস করি জনগণ এবং প্রার্থীরা যখন নির্বাচন কমিশনকে সেই পরিবেশটা তৈরি করে দিবে তখনই আসতে পারবে। ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা হাফিজা আক্তার সিনহাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আধুনিক পৃথিবীর আলোচিত বিষয় হচ্ছে মানবাধিকার, জলবায়ু, গণতন্ত্র। আর আমার দেশের আলোচিত বিষয় হচ্ছে গণতন্ত্র, সরকার, ক্ষমতা, রাজনীতি এবং নির্বাচন। স্পিকার, নির্বাচনের কথা থেকে মনে পড়ে যায় এবং আমার চোখে ভেসে ওঠে নোয়াখালীর সুবর্ণচরের দল ভেদে ধর্ষিত হওয়া এক নারীর কথা, যে একটি নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার কারণে ধর্ষিত হয়েছিল। আমার মনে পড়ে 93 দিনের জীবন বন্ধ করে দেওয়া অসহযোগ আন্দোলনের কথা, লগি বৈঠা আন্দোলনের কথা। মনে পড়ে পেট্রোল বোমা বুঝি আমাকে ঝলসে দিল। মনে পড়ে জুলাইয়ে 2000 ভাই বোনের শহীদ হওয়ার কথা। মাননীয় স্পিকার, এই নির্বাচন, গণতন্ত্র এবং ক্ষমতার কথায় আজকে সঙ্গত কারণে আমি এবং আমার দল আজকের প্রস্তাবের বিরোধিতা করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী সহ জনগণের ভূমিকা বেশি নয়, বরং শুধুমাত্র একটি সহায়ক মাত্র। মাননীয় স্পিকার, আপনাকে নির্বাচন কমিশনের আমলনামা দেখাই কিভাবে নির্বাচন কমিশন পোস্ট অফিসের ভূমিকায় এ পর্যন্ত দায়িত্ব পালন করে দিয়ে গেছে। স্বাধীনতার সময় থেকে 2000 সাল পর্যন্ত কিভাবে নির্বাচন কমিশন কখনো রাজনৈতিক দলের মদতপুষ্ট, কখনো সামরিক শাসনে আস্থাভাজন, কখনো শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করেছে। মাননীয় স্পিকার, কিভাবে মাননীয় স্পিকার 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন কমিশনের কাছে কোনো আস্থা না থাকার কারণে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে মাননীয় স্পিকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা সরকার আসে। কিভাবে মাননীয় স্পিকার 2018 সালে নির্বাচন কমিশনের সুষ্ঠু কাজ না করার কারণে রাতের বেলা ব্যালট ভরা হয়। মাননীয় স্পিকার, কিভাবে 2024 সালে ডামি নির্বাচন হয়। মাননীয় স্পিকার, দেখুন, নির্বাচন কমিশন দায়িত্ব পালনে থাকতে হয় স্বাধীন এবং কেবল সংবিধান এবং আইনের অধীনে। মাননীয় স্পিকার, তারা একটা কাল্পনিক জায়গা থেকে চিন্তা করে দিয়ে গেল যে দেখুন 2008 সাল থেকে এখন পর্যন্ত যেখানে আপনার দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়নি, হুট করে মানুষ 3 মাসে মানুষ খুব জাদুকরী ভাবে মানুষ খুব বলি কি সচেতন হয়ে গেছে। মাননীয় স্পিকার, তাদের বিতর্কটা 10ই আগস্ট পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মাননীয় স্পিকার 10ই আগস্টের পর আপনার দেশের জনগণ মব জাস্টিস, লিঞ্চিং, বিচার বহির্ভূত হত্যা করা শুরু করে। মাননীয় স্পিকার, এই জনগণের সেন্টিমেন্টকে ব্যবহার করে খুবই সহজ মাননীয় স্পিকার তৃতীয় বিশ্বের প্রার্থীদের কাছে। তাই মাননীয় স্পিকার, তাদের এই সম্পূর্ণ বিতর্কটি আজকে টেকে না। মাননীয় স্পিকার, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের ভয় ফ্যাসিবাদ সরকারের আমলে সবচেয়ে নোংরাভাবে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করা হয় 2014, 18 এবং 24 সালে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 3টি স্ট্যান্ড পয়েন্ট থেকে আজকে বিতর্কটি করব। প্রথমত, নির্বাচন কমিশন সাংবিধানিক কমিশন। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষা করে। এবং তৃতীয়ত, মাননীয় স্পিকার, প্রযুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং অভিযোগ নিষ্পত্তি করা। মাননীয় স্পিকার, সৎ, যোগ্য, নিরপেক্ষ এবং স্বাধীন নির্বাচন করা মাননীয় স্পিকার এই নির্বাচন কমিশনের কাজ। 126 ধারার মতে নির্বাহী, প্রশাসন ও সরকার সবাই নির্বাচন কমিশনকে সাহায্য করতে বাধ্য থাকবে। অর্থাৎ মাননীয় স্পিকার, সংবিধানের মতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন হতে হবে স্বাধীন এবং নির্বাচন চলাকালীন সকল ক্ষমতার অধিকারী জনগণ অথবা প্রার্থী না। 2024 সালে প্রথম আলোর একটি প্রতিবেদনের মতে 2022-এর আগে কোনো আইন ছাড়াই নির্বাচন কমিশন গঠিত হয় এবং 2014 সাল থেকে ক্রমাগত অগ্রহণযোগ্য নির্বাচনগুলোর মাধ্যমে চরম ফ্যাসিবাদ শাসন কায়েম হয়। মাননীয় স্পিকার, 3বার 4বার ভোট দিতে না পারে, জালিয়াতি করতে না পারে, ভোট চুরি করতে না পারে, ব্যালট বাক্স ভরতে না পারে রাতের বেলা, এগুলো মাননীয় স্পিকার নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। এমনকি নির্বাচনী প্রক্রিয়া কোনো ধরনের কোনো গোপনীয়তা এবং নিরপেক্ষতা রক্ষা করা নির্বাচন কমিশনের কাজ। অভিযোগ নিষ্পত্তি করা, এই সরকারি কর্মচারী অথবা কর্মকর্তাকে শাস্তি দেওয়া, ইভিএম এ হলো গিয়ে সঠিকভাবে হলো গিয়ে মানুষের প্রযুক্তি ব্যবহার করছে কিনা তা লক্ষ্য করা। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যকে একটি কথা দিয়ে শেষ করতে চাই। মাননীয় স্পিকার, প্রথম আলোতে বদিউল আলম মজুমদার স্যার আমাদের বলেন, আমাদের উদ্বেগের কারণ হচ্ছে সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যেন তার ক্ষমতার ব্যাপ্তি সম্পর্কে অবগত নয় বা উপলব্ধি করতে পারছে না। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের তার ক্ষমতার ব্যাপ্তি সম্পর্কে মুখ্য ধারণা থাকতে হবে। শুধুমাত্র সেই উপলব্ধি মাননীয় স্পিকার আমাদের সুষ্ঠু নির্বাচন দিতে পারে। তাই প্রস্তাব যাতে গৃহীত না হয় তার জোর দাবি আনছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। এবার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী আসিফ আলমগীরকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী সহ জনগণের ভূমিকাই বেশি। এই জায়গায় মাননীয় স্পিকার, আমরা কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকাকে কোনোভাবেই ছোট করে দেখছি না।
আমরা বলছি নির্বাচন কমিশনের ভূমিকা রয়েছে, তারা যে ধরনের ভূমিকা বলে গেছেন আমরা বলছি নির্বাচন কমিশনকে অবশ্যই এরকম স্ট্রং হতে হবে, কিন্তু তার বাইরেও যারা ভোট দিতে যাবে এবং যারা ভোট নিবে আমরা যদি উচ্ছৃঙ্খলতা করি, আমরা যদি একজন আরেকজনের সাথে মারামারিতে লিপ্ত হই, কিংবা আমরা যদি অসৎ উপায় অবলম্বন করে মাননীয় স্পিকার 2বার 3বার ভোট দেওয়ার চেষ্টা করি, কিংবা কেন্দ্রে গিয়ে গন্ডগোল করার চেষ্টা করি, এই অবস্থাতে মাননীয় স্পিকার নির্বাচন কমিশন আমাকে কন্ট্রোল করার জন্য যদি তার বল প্রয়োগ করতে যায়, তখন সে কিন্তু নির্বাচনটা যখন সে নিয়ন্ত্রণ করতে যাবে সেই জায়গা থেকে সে বিঘ্নিত হবে। সেই জায়গায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা মনে করি নির্বাচন কমিশনের চেয়ে জনগণ এবং প্রার্থীর ভূমিকাটি আরও বেশি। তারা বলে গেছেন কি, সুবর্ণচরে একটি নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার জন্য একটি নারী ধর্ষিত হয়েছে। নারীকে ধর্ষিত করেছে কারা? নির্বাচনের যে প্রার্থী রয়েছে, উগ্র প্রার্থী। আমরা বলতে চাই আমরা নির্বাচন এরকম কোনো উগ্র প্রার্থী চাই না। আমাদের প্রার্থীরা যদি সচেতন হয় তারা এই ধরনের উগ্রতা করবে না। যারা ধর্ষিত হয়েছে বা যাদের এলাকায় ধর্ষিত হয়েছে তারা আসলে এটা আসলে প্রতিরোধ করার জন্য কি করেছে, বা ধর্ষণের পরে বিচারের জন্য তারা কি করেছে? তারা কিছুই করেনি। এই ধরনের নিশ্চুপ জনতা আমরা চাই না। আমরা চাই তারা প্রতিবাদ করবে কোনো প্রকার অন্যায় হলে। তাই এই জায়গা থেকেই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী এবং জনগণের যে ভূমিকা রয়েছে এটি আসলে সবকিছুর থেকে বেশি। এখন মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমরা জানি কি, আমরা জানি গণতন্ত্রের মূল ভিত্তিই জনগণ। সেই জায়গায় জনগণ যদি মাননীয় স্পিকার কোনো প্রার্থীর থেকে টাকার বিনিময়ে ভোট দিয়ে দেয়, সেটি মাননীয় স্পিকার ধরুন সে টাকা খেয়ে মাননীয় স্পিকার সে সুন্দর মতো নির্বাচন কমিশনের আন্ডারে গিয়ে ভোট দিয়ে আসলো, সেটিকে আপনি কি কখনোই সুষ্ঠু নির্বাচন বলতে পারেন? সেটি কখনোই সুষ্ঠু নির্বাচন না। আজকে লক্ষ্য করুন, আপনারাই বলে গেছেন জনগণ মব জাস্টিসে লিপ্ত, আমরাও সেটি বলছি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে? ডেমরা থেকে হাজার হাজার শিক্ষার্থী এসে সোহরাওয়ার্দী কলেজ ভেঙে দিয়ে গেল। পুরান ঢাকা থেকে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে গিয়ে ডেমরায় মোল্লা কলেজ ভেঙে দিয়ে আসলো। এই যে মব জাস্টিস হচ্ছে, তোফাজ্জল হত্যা হচ্ছে, এগুলো কারা করছে? আজকে যদি জনগণ যদি সঠিকভাবে ভূমিকা পালন না করে তাহলে নির্বাচন কমিশন একা কিভাবে সুষ্ঠু নির্বাচন করবে? আপনারা উত্তর দিয়ে যাবেন। এখন লক্ষ্য করুন, নির্বাচন কমিশনের কাজটি কি? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দিয়ে যাব। প্রার্থীরা নির্বাচনে ভোট চাইবে, জনগণ এসে ভোট দিবে। এই জায়গায় আমি প্রার্থী হয়ে যদি কারচুপি করি, জনগণ হিসাবে যদি আমি টাকা খেয়ে ভোট দেই, সেই জায়গায় নির্বাচন কমিশনের যে দায়িত্ব এবং তাদের যে দায়িত্বটা আরো বেড়ে যায়, তখন নির্বাচন কমিশন ভঙ্গুর হয়ে যাবে। কারণ আমাদের পুলিশ প্রশাসন আজকে মজবুত নয়, এত দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, তারা এগুলো ঠেকাতে পারছে না। সেই জায়গায় আমরা বিশ্বাস করি জনগণ যদি পুলিশকে সহায়তা না করে একটি সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না। কারণ পুলিশের আগের মতো মনোবল নেই। তারা ফ্যাসিস্টদের দোসর হয়ে ছাত্র জনতার উপর হামলা করার পর থেকে তারা এখন স্পিকার মাথা নুয়ে হাঁটে। সেই জায়গায় জনগণের উচিত তারা সুষ্ঠুভাবে যদি নির্বাচন কমিশনকে সহায়তা করে তখনই সুষ্ঠু নির্বাচন হবে। পরিশেষে বলতে চাই, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ হলেও প্রার্থী এবং জনগণের ভূমিকা বেশি, কারণ তারা নির্বাচন প্রক্রিয়ার প্রধান চালিকা শক্তি। জনগণ এর প্রার্থীরা উভয়ই যদি সঠিক মানদণ্ডে অটল থাকে তবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এছাড়া কোনো প্রকার সুষ্ঠু নির্বাচন সম্ভব না, শুধুমাত্র নির্বাচন কমিশন যদি এফোর্ট দেয়। কারণ নির্বাচন কমিশন জনগণ এবং প্রার্থীদের সমন্বয়ে একটি নির্বাচনী পরিবেশ হয়, সেটি কখনোই নির্বাচন কমিশন একা কন্ট্রোল করতে পারবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। এরপর যে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা সুরাইয়া জাহান দৃষ্টিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের বিষয়টি ছিল সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী সহ জনগণের ভূমিকায় বেশি। বিরোধিতা করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের সরকার দলের বন্ধুরা যখন বলে যান যে প্রার্থী নিজেই সহিংসতা তৈরি করছে, এবং আমরাও দেখতে পাই প্রার্থী নিজেই সহিংসতা তৈরি করছে, জনগণকে প্রভাবিত করছে সহিংসতা তৈরি করার জন্য, সেখানে এসে সরকার দলের বন্ধুরা আসলে কিভাবে আশা করতে পারেন যে একটি সুষ্ঠু নির্বাচন তারা আমাদেরকে উপহার দিতে পারবে? মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার দলের বন্ধুরা ঘুমিয়ে ঘুমিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখছেন এবং তারা চিন্তা করছেন গত 3 মাসের মধ্যে আমাদের যত জনগণ রয়েছে তার ঠিক হয়ে যাবে, তাদের আচরণ ঠিক হয়ে যাবে, আমাদের যে প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে জিনের উপর আসর করে তাদের স্বভাব চরিত্র আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। মাননীয় স্পিকার, দেখুন আজকে আমাদের বিতর্কের মেন আর্জেন্সিটা কোথায় ছিল? সুষ্ঠু নির্বাচন। আপনি এমন একটা কথা বলছেন যে আপনার পুরো দেহের মধ্যে মাথাটার দরকার নাই, হাত পাগুলোকে রেখে দেন। ব্যাপারটা হচ্ছে আসলে এরকমই মাননীয় স্পিকার।
মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকটা বিষয় স্টেক হোল্ডার হিসেবে কাজ করছে, মূল কর্মী হিসেবে কাজ করছে। অর্থাৎ তিনি কিন্তু আসলে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং নির্বাচন কমিশনের যে বিষয়গুলো, নির্বাচন কমিশন আসলে কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধারণা নেই। আসুন আমরা শুনি। মাননীয় স্পিকার, ভোটারদের যে নির্ভর ভোটার তালিকা তৈরি করে এগুলোর কাজ কে করবে? নির্বাচন কমিশন করবে। স্বচ্ছ ও নিরপেক্ষ প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়াকরণ করা, আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা, ইভিএম ব্যালট এবং পদ্ধতির নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম ও পর্যবেক্ষকদের অবাধ কাজের সুযোগ দেয়া এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি কে প্রার্থী হবে, কে প্রার্থী হতে পারবে না মাননীয় স্পিকার, এবং কাদের রাজনৈতিক দলগুলো যে বাধাপ্রাপ্ত হচ্ছে তাদেরকে সুবিধা দেয়া, এবং কেউ যদি আইনি বিধি লঙ্ঘন করে সেক্ষেত্রে সেই আইনি বিধি যেন লঙ্ঘন না করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা। এই যে ব্যাপারগুলো, পুরো ব্যাপারটাকে আপনি সাইডে করে দিচ্ছেন, শুধুমাত্র প্রার্থীকে এবং জনগণকে প্রাধান্য দিচ্ছেন। এই ব্যাপারগুলোর উপরে কাজ কে করতে পারবে, কার হস্তক্ষেপ দেওয়া উচিত এবং এগুলো করার জন্য ক্ষমতা আসলে কারা পাবে, কারা দিতে পারবে? নির্বাচন কমিশন দিতে পারবে। সম্পূর্ণ বিষয়ের ক্ষমতা হচ্ছে নির্বাচন কমিশনের হাতে, কিন্তু আপনারা এসে বলছেন প্রার্থী সহ জনগণই নাকি এই মুখ্য ভূমিকা পালন করে। যেখানে আমরা দেখতে পারি এই বর্তমান পরিস্থিতিতে এসে 10 আগস্টের পরে এসে জায়গায় জায়গায় দল গঠন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সহিংসতা আচরণ করা হচ্ছে, জনগণরা সহিংসতা করছে এবং তাদের কাছ থেকে আপনি আশা করেন যে তারা নাকি একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে। মাননীয় স্পিকার, আমার বুঝে আসে না একটি আইনগত প্রক্রিয়া ছাড়া, অর্থাৎ একটি সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া সংবিধানটাকে আপনি বাদই দিয়ে দিলেন, সেটাকে বাদ দিয়ে আপনি প্রার্থীদের কাছে আশা করতেছেন একটা সুষ্ঠু নির্বাচন করা। খুবই হাস্যকর একটা ব্যাপার। মাননীয় স্পিকার, এই যে শান্তিপূর্ণ পরিবেশ রাখবে শুধুমাত্র নির্বাচন কমিশনই পারবে। আপনার প্রার্থী এবং জনগণের মধ্যে যখন দাঙ্গা ফাসাদ লেগে যাবে, তারা যখন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লেগে যাবে, তখন আসলে এগুলো কে দমাবে? প্রার্থী হিসেবে দমাবে নাকি জনগণ এসে দমাবে? তাদের কি নিজস্ব কোনো দায়ভার রয়েছে? অবশ্যই নির্বাচন কমিশন এসে এগুলোকে সলভ করবে। মাননীয় স্পিকার, দেখুন তৃতীয়ত যেটা আমরা রেখেছি, মাননীয় স্পিকার, একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার এবং নির্বাচনের প্রক্রিয়ার স্বচ্ছতা ও অভিযোগ যে নিষ্পত্তি করার ব্যাপারটা থাকে, এই ব্যাপারটাও কিন্তু আমাদের নির্বাচন কমিশনই করে থাকে। মাননীয় স্পিকার, দেখুন প্রযুক্তি যে ব্যালটের যে ব্যাপারটা রয়েছে, গতকাল রাতে এসে দিয়ে যাওয়া, এই যে পুরো ঘটনাটা আপনারা আসলে 10 আগস্টের পূর্বের ঘটনাকে টেনে নিয়ে আসছেন, কিন্তু বর্তমান যে পরিস্থিতিটা সেই পরিস্থিতিকে পর্যালোচনা করে আপনারা ডিবেটটা করেননি। মাননীয় স্পিকার, এই বলে শেষ করব যে তারা পুরো ডিবেটটাকে একটি কল্পনার জগৎ থেকে চিন্তা ভাবনা করেছেন। সেই কল্পনা থেকে বের হয়ে আসেন ভাই, সেখান থেকে বের হয়ে আসে আপনি চিন্তা করেন যে বর্তমান পরিস্থিতি কি বা কি হচ্ছে, নির্বাচন কমিশন আসলে কতটা সুন্দরভাবে একটি সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বলে শেষ করব যে আজকের প্রস্তাবটি কখনোই এই মঞ্চে গ্রহণযোগ্যতা রাখে না। এরপর জবাব জানাচ্ছে আজকের ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য ইউসা বিন আলমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, প্রতিপক্ষ দলের বক্তব্য যদি আমি দেখি তাহলে তাদের বক্তব্যটা আজকে এমন হয় যে জলে নামিব, সাঁতার কাটিব, কিন্তু মাথা ভিজাইব না। মাননীয় স্পিকার, তারা আজকে মব জাস্টিসকে মেনে নেয়, তারা আজকে লিঞ্চিংকে মেনে নেয়, তারা আজকে আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনগণ হস্তক্ষেপ করে, জনগণ আইন শৃঙ্খলা বাহিনীকে মানে না, এই সবগুলো বিষয়কে মেনে নিয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের মাধ্যমে, নির্বাচন কমিশনের ভূমিকার মাধ্যমে তারা একটি সুষ্ঠু নির্বাচন দিতে চায় যেখানে জনগণের এবং প্রার্থীর কোনো ভূমিকা থাকবে না। মাননীয় স্পিকার, এখানেই আজকে আমরা তাদের বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, দেখেন তাদের কথার বিরোধিতায় আমি ছোট্ট একটা ঘটনা বলি। সবেমাত্র আমি ভোটার হয়েছি মাননীয় স্পিকার, আমার জীবনের প্রথম ভোট, কি উচ্ছ্বাস আনন্দ নিয়ে আমি সানন্দে ভোট দিতে গেলাম, কিন্তু মাননীয় স্পিকার আমি ভোট দিতে পারিনি। আমি কেন্দ্রে ঠিকই গিয়েছি, নির্দিষ্ট একটি দলের সমর্থকরা তারা আমাকে প্রতিহত করেছে ভোট না দেওয়ার জন্য, তারা আমাকে ভয়ভীতি দেখিয়েছে। মাননীয় স্পিকার, ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে আমাকে বিতাড়িত করেছে। তারা আমাকে বলেছে তোমার ভোট দেওয়া লাগবে না, তোমার ভোট দেওয়া লাগবে না, তোমার ভোট হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি ওই জায়গা থেকে চলে আসতে বাধ্য হয়েছি, ভোট কেন্দ্র থেকে আমি ভোট না দিয়ে চলে আসতে বাধ্য হয়েছি। মাননীয় স্পিকার, এখন এই নির্বাচনটা কি সুষ্ঠু হলো? ওই কেন্দ্রের নির্বাচন সুষ্ঠু হয়নি, ওই কেন্দ্রের নির্বাচন সুষ্ঠু কায়ম হয়নি। এর দোষটা কার বা দায়ভারটা কার? নির্বাচন কমিশনের? অবশ্যই না। এখানে দোষ বা দায়ভার হলো ওই কেন্দ্রের যে প্রতিনিধি বা যে সমর্থকরা আমাকে ভয়ভীতি দেখিয়ে আমাকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে, ওই প্রতিনিধির, ওই সমর্থকদের। মাননীয় স্পিকার, আজকে ওই ক্ষেত্রে নির্বাচনটা সুষ্ঠু হতো যদি ওই প্রতিনিধিরা আমার সাথে সহযোগিতামূলক আচরণ করত, আমাকে ভয়ভীতি প্রদর্শন না করে আমি সুষ্ঠুভাবে ভোট দিতে পারতাম, তাহলে আমার ভোটটাও নিশ্চিত হতো, একই সাথে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো। মাননীয় স্পিকার, এই জায়গায় আমরা বিতর্কটা করছি যে নির্বাচন কমিশনের মাধ্যমে নয়, বরং প্রার্থী এবং জনগণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। মাননীয় স্পিকার, এখন দেখেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার স্যার 2024 সালের 26 নভেম্বর বিআইপি এসএস এর একটি আলোচনা সভায় বলেছিলেন
নিজেদের জয় নিশ্চিত করার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের বেপরোয়া হয় ওটা নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে অন্তরায়। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, প্রার্থীদের বেপরোয়া হয় ওটা নির্বাচন সুষ্ঠু হওয়ার অন্তরায়। মাননীয় স্পিকার, আমি দুইটা উদাহরণ দিচ্ছি প্রার্থীরা কিভাবে বেপরোয়া হয় ওটা। মাননীয় স্পিকার দেখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 10 আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ। মাননীয় স্পিকার, যুগান্তর পত্রিকা 7 জানুয়ারি 2024। নরসিংদী সদর উপজেলার 5 দোনার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান পদপ্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত। মাননীয় স্পিকার, ডেইলি স্টার 8 মে 2024। মাননীয় স্পিকার, এখানে লক্ষ্য করুন এইখানে কাদের জন্য এই সংঘর্ষটা হয়েছে, কাদের জন্য 10 জন এবং 2 জন আহত হয়েছে। মাননীয় স্পিকার, ওই প্রার্থীর জন্য, ওই প্রার্থীর সমর্থকদের জন্য। যদি প্রার্থী সঠিক হতো, সৎ হতো, যদি প্রার্থী সংঘর্ষে লিপ্ত না হতো, নির্বাচন কমিশনকে সহযোগিতা করতো, সহযোগিতামূলক আচরণ করতো নির্বাচনে, তাহলে মাননীয় স্পিকার এই সংঘর্ষ আমরা দেখতে পেতাম না, একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো। মাননীয় স্পিকার, বিতর্কের জায়গাটা একদম ক্লিয়ার। আপনি যদি লক্ষ্য করেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথম ভূমিকা হলো জনগণের, দ্বিতীয় ভূমিকা হলো প্রার্থীর, এরপর নির্বাচনী পরিবেশের একটি দিক নির্দেশনা প্রণয়ন করবে সেই নির্বাচন কমিশন। অর্থাৎ মাননীয় স্পিকার, জনগণ এবং প্রার্থীর মুখ্য ভূমিকায় একটি নির্বাচন কমিশন সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতে পারে এবং সুষ্ঠু নির্বাচন দিতে পারে। যার কারণে আমরা আজকে প্রধানমন্ত্রী কর্তৃক এই প্রস্তাবটি সংসদে উত্থাপিত হয়েছে, এটি গৃহীত হওয়ার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য মানসুরা আক্তার প্রিয়াকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে তাদের বক্তব্য শুনে সরকার দলের উত্থাপিত বিষয়টি দেখে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে। মাননীয় স্পিকার, এটি যদি কোনো পাশ্চাত্য দেশের ছায়া সংসদ হতো তাহলে আমরা তাদের সাথে সরকারের সুরে একই সুরে বলতাম যে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নয়, প্রার্থী সহ জনগণের ভূমিকাই বেশি। কিন্তু মাননীয় স্পিকার, যেহেতু সাব রিজিয়ন দেশ বাংলাদেশের মতো একটি দেশে দাঁড়িয়ে আমি কথা বলছি, সেই দেশে মাননীয় স্পিকার নির্বাচন কমিশন ব্যতীত জনগণের ভূমিকা মুখ্য নয়। মাননীয় স্পিকার, আজকে দেখুন তাদের কাছ থেকে যে বিষয়টি এসেছে যে মিলেমিশে নির্বাচন করবে। মাননীয় স্পিকার, আজকে নির্বাচনে যে প্রার্থী রয়েছে, জনগণ রয়েছে, তাদের মধ্য থেকে মাননীয় স্পিকার কখনোই এটি সম্ভব নয়। মাননীয় স্পিকার, বলে যাচ্ছি কেন। আজকে দেখুন তাদের কাছ থেকে যে বিষয়গুলো বারবার চলে আসছে যে সহিংসতামূলক আচরণ করছে হচ্ছে জনগণ, তারপর হচ্ছে মাননীয় স্পিকার তারা আবারও বলছে যে প্রার্থীগুলো হচ্ছে অসৎ টাকার বিনিময়ে তাদের জনগণকে কিনে নিচ্ছে। আমার প্রশ্নটা এখানে যে এই যে প্রার্থীগুলো হচ্ছে জনগণকে কিনে নিচ্ছে, এই কিনে যাতে না নিতে পারে এবং যদি নিয়েও থাকে তাহলে যাতে তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে মনোনয়নপত্র না দেওয়া হয় এবং মাননীয় স্পিকার তাদেরকে যেন প্রার্থী পদ থেকে বাতিল করা হয়। নির্বাচনে যদি তারা জয়লাভ করে তারপর যদি বিতর্কিত হয় তাদেরকে যাতে মাননীয় স্পিকার তাদেরকে বাদ দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে, যেটি জনগণের নেই, যেটি কোনো অন্য কোনো প্রার্থী দলের নেই। মাননীয় স্পিকার, তাদের কথা অনুযায়ী যদি ধরেও নেই যদি পরবর্তী নির্বাচন কমিশনে আমরা হচ্ছে নির্বাচন কমিশনকে বাদ দিয়ে দিলাম নির্বাচনে। মাননীয় স্পিকার, এখন দেখুন শুধুমাত্র প্রার্থী সহ জনগণ বিদ্যমান, আমাদের উদ্দেশ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। এখন নির্বাচনকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন অনুষ্ঠান করা হবে, তাদের ভোটগুলো পাহারা কে দিবে, মাননীয় স্পিকার নির্বাচন পরিবেশ কে তৈরি করবে, সহিংস এবং অরাজকতা নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতি সামাল কে দিবে, সেই সামালগুলো কে দিবে, সেইগুলো তার প্রশ্ন উত্তর দিয়ে যেতে হবে। যদি তারা এটি দেখে যেতে না পারে তাহলে এই প্রস্তাব কোনোভাবে গৃহীত যোগ্যতা রাখে না। মাননীয় স্পিকার, আজকে দেখুন আমরা সংহতি এবং আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব বলেন অন্যান্য দেশের সঙ্গে তুলনা নয়, বাংলাদেশের বাস্তবতার আলোকে থেকে সিদ্ধান্ত নিতে হবে। যে মাননীয় স্পিকার, আমরা সেই সিদ্ধান্ত চাই যেই সিদ্ধান্তের মাধ্যমে একটি নির্বাচন কমিশন হবে এবং এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন দিবে যাতে করে আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি না করা হয়। মাননীয় স্পিকার, তারা যেভাবে করছে সেখানে আমরা বেইমানির পথেই চলছি, কারণ মাননীয় স্পিকার আমাদের সাথে জনগণের কোনো দ্বন্দ্ব নেই। মাননীয় স্পিকার, আমাদের সাথে প্রার্থীদের সাথেও দ্বন্দ্ব নেই। সৎ মানুষ আসুক, যোগ্য মানুষ আসুক, আমরা তাদেরকে সুযোগ করে দেব। এই সুযোগ করার জন্য মাননীয় স্পিকার আমরা নির্বাচন কমিশন নির্ধারণ করব। তারা হয়তো জনগণ হয়তো বুঝতে পারবে না মাননীয় স্পিকার, কারণ হচ্ছে নির্বাচন কমিশন যখন মনোনয়নপত্র দিবে তখনই মাননীয় স্পিকার যোগ্য প্রার্থীদের দিবে, তারা দেখবে যে কারা কালোবাজারি করছে বা কি করছে। এই জায়গা থেকে তখন মাননীয় স্পিকার নির্বাচন কমিশন হচ্ছে যোগ্য প্রার্থীকে হচ্ছে মনোনয়ন দিবে। আর এরপরে যদি কোনোভাবে বিতর্কিত হয় তাদেরকে কিন্তু মাননীয় স্পিকার বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের থাকে, জনগণের থাকে না। আপনি হয়তো গিয়ে আন্দোলন করতে পারবেন, নিউজ পত্রিকা গণমাধ্যম তুলে ধরতে পারবেন, কিন্তু মাননীয় স্পিকার গণমাধ্যম যে সুষ্ঠু পরিবেশ বা হচ্ছে এটা যে তুলে ধরবে, এই তুলে ধরার ক্ষমতা নিশ্চয়ই করবে নির্বাচন কমিশন। মাননীয় স্পিকার, সেখানে জনগণ করতে পারছে। মাননীয় স্পিকার, আজকে দেখুন আজকে প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা থেকে তাদের হচ্ছে যে বক্তব্য ছিল, তারা বলছিল যে নবাবগঞ্জের কিশোর গ্যাংয়ের মাধ্যমে এফ রহমান হচ্ছে নির্বাচনকে আটকে দিয়েছে। মাননীয় স্পিকার, এখন যদি নির্বাচন কমিশন তখন যদি ভঙ্গুর না হতো তাহলে নির্বাচন এফ রহমানকে বাতিল করে দিত আর তার মাধ্যমে কি সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে মাননীয় স্পিকার আজকে হত্যা হতো না, আজকে আমরা রক্ত ঝরতে
দেখতাম না। মাননীয় স্পিকার, তারা আবার বলছে, তারা বলছিল যে মাননীয় স্পিকার পিতা মাতাকে সচেতন করবে, বাচ্চাদেরকে যাতে বলে তোমরা যেও না, ভোটটা হরণ করো না। মাননীয় স্পিকার, এটি খুবই হাস্যকর একটি বিষয়, কারণ যেখানে হচ্ছে পুরো জনগণকে হচ্ছে মাননীয় স্পিকার নির্ধারণ করার মাধ্যমে নির্বাচন কমিশন যখন একটি সুষ্ঠু পরিবেশ দিবে, তখন সাহসই পাবে না তার ধারে কাছে যাওয়ার, একটা ভোট জালিয়াতি করার। মাননীয় স্পিকার, রাতের ভোটটা আমরা, দিনের ভোটটা আমরা রাতে মাননীয় স্পিকার দেখবো না দিতে। মাননীয় স্পিকার, এই জায়গা থেকে এই যে তারা বারবার বলছে উচ্ছৃঙ্খলতা করছে, মাননীয় স্পিকার এই যে প্রার্থীদেরকে তারা বলছে যে প্রার্থীরা হচ্ছে অসৎ উপায় অবলম্বন করবে, আমার প্রশ্নটা এখানেই, তারা যাতে করতে না পারে এবং যদি করে থাকে তাদের বাতিল করে, এটা নির্বাচন কমিশন করবে, জনগণ করতে পারবে না, কোনো প্রার্থী করতে পারবে না। মাননীয় স্পিকার, আজকে যখন মাননীয় স্পিকার আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি মাননীয় স্পিকার, সেখানে আমরা আমাদের গণতন্ত্র দিতে পারি। আপনি যেমন করে নিজের ভোটটি দিতে পারেন মাননীয় স্পিকার, আমি 90 একজন ভোটার, কিন্তু আমি আমার ভোটটি দিতে পারিনি, কারণ 2024 আমি দেখেছি নির্বাচন কমিশন ছিল একটি হচ্ছে নাট্যশালা। কেন না মাননীয় স্পিকার, এখানে কোনো ধরনের হস্তক্ষেপ দেওয়া হয়নি। এখন মাননীয় স্পিকার একটু দেখুন, নজিরবিহীন ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ, আমাদেরও উদ্বেগ, কারণ মাননীয় স্পিকার স্বাধীন হওয়ার পরও স্বাধীনভাবে জনগণ মাননীয় স্পিকার সেই আচরণগুলো দেখাচ্ছে না। এই আচরণ যে নির্বাচনের সময় তারা ভালো হয়ে যাবে, এটি আমরা বলতে পারছি। তাই মাননীয় স্পিকার, আমরা বলছি এই উদ্বেগের জায়গা থেকে যাতে করে নির্বাচন কমিশন হচ্ছে মাননীয় স্পিকার এটি নিশ্চিত করবে এটি সুষ্ঠু নির্বাচন, কারণ জনগণ যে কার্যকলাপগুলো করছে পরবর্তী সময়গুলো তারা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই যে কোনোভাবেই যাতে জুলাইয়ের আমাদের এই বিপ্লবটাকে বিতর্কিত না করা হয়, একটি সুষ্ঠু নির্বাচন জানিয়ে দিতে পারি। এই সুষ্ঠু নির্বাচনের ভূমিকাটাই বেশি। আমরা আপনাদের ভূমিকা অস্বীকার করছি না, আমার প্রধান বক্তা বলে গেছে আপনাদের ভূমিকা রয়েছে, জনগণের ভূমিকা রয়েছে এবং প্রার্থীদেরও ভূমিকা আছে, তাদেরকে সহায়ক থাকতে হবে, তারা সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু প্রধান এবং একমাত্র বৈশিষ্ট্য কখনোই নেই। তাই মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি যাতে এখানে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের মানসুর আক্তার প্রিয়াকে তার বক্তব্যের জন্য। আমরা তিনজন বক্তার বক্তব্য শুনলাম। যুক্তি খণ্ডন পর্বে আবারও দুই দলের দলনেতাদের বক্তব্য শুনবো, সে কারণে সর্বপ্রথমে যুক্তি খণ্ডন পর্বে আমি আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলের নেতা হাফিজা আক্তার সিনাকে পুনরায় তার 2 মিনিট বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকার দলের সম্পূর্ণ বিতর্কটাই ছিল একটা কল্পনার জায়গা থেকে, একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে। মাননীয় স্পিকার, আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা কোনো প্রথম বিশ্বের অথবা উন্নত দেশের প্রেক্ষাপটে সংসদে দাঁড়িয়ে বিতর্কটা করছি না। মাননীয় স্পিকার, এটা সত্য প্রথম অথবা উন্নত দেশগুলোতে নির্বাচন কমিশন তেমন একটা ভাইটাল রোল প্লে করে না, কিন্তু মাননীয় স্পিকার সাউথ এশিয়ার মতো, ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে হলো গিয়ে অসৎ প্রার্থী থাকে, অতি উৎসাহী জনগণ থাকে, যারা হলো গিয়ে সহিংসতা করে, সেই জায়গায় মাননীয় স্পিকার নির্বাচন কমিশনকে অনেক ভাইটাল একটা রোল প্লে করতে হয়। এভাবেই মাননীয় স্পিকার পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে মাননীয় স্পিকার শুধুমাত্র একটা স্ট্রং ইলেকশন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন কমিশন, একটা সুষ্ঠু নির্বাচন পরিচালিত হয়ে থাকে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা আমাদেরকে বারবার এটা দেখিয়ে দিয়ে যাচ্ছি যে আমাদের যে নির্বাচন কমিশন আছে তার হলো গিয়ে যে স্ট্রং ভূমিকাগুলো সেগুলো তাকে পালন করতে হবে, নির্বাচনী ব্যয় নিরীক্ষার ক্ষমতা থাকতে হবে, নির্বাচনকালীন সরকারের সংস্কার করতে হবে, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, আর্থিকভাবে স্বাধীন করতে হবে, নির্বাচন বিধি প্রণয়নের অধিকার করতে হবে এবং মাননীয় স্পিকার ত্রুটিপূর্ণ নির্বাচন কমিশনের নিয়োগ আইন সংস্কার করতে হবে। মাননীয় স্পিকার, আজকে সরকার দল কোন কোন জায়গা থেকে জনগণ এবং প্রার্থী সুষ্ঠুভাবে নির্বাচনটা মাননীয় স্পিকার পরিচালনা করবে তাদের জায়গা থেকে ক্লিয়ার ছিল না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, তারা আমাদেরকে বলে যাচ্ছে যে দেখেন 16 বছর পর আমরা স্বৈরাচারীকে সরাতে পেরেছি। এখন মাননীয় স্পিকার 10 আগস্টের পর আপনারই জনগণ যখন মব জাস্টিসের মতো কত ঘটনাগুলো ঘটাচ্ছে, রাজনৈতিক সহিংসতাগুলো ঘটাচ্ছে, আপনি কি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আরো 16 বছর অপেক্ষা করতে চাচ্ছেন কিনা এটা সরকার দলের ক্লিয়ার করে যাওয়া উচিত ছিল। মাননীয় স্পিকার, দেখুন, আমরা আমাদের দেশে দেখে থাকি নির্বাচনগুলোতে বেলা 2টায় যখন 5% ভোট হয়, বেলা 3টায় সেটা 80% হয়ে যায়। মাননীয় স্পিকার, খুশিতে ঠেলায় কেউ ভোট দিয়ে যায়। মাননীয় স্পিকার, সিসিটিভি থাকার পরে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারেন না। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হুট করে মাননীয় স্পিকার আপনি এইটা এক্সপেক্ট করতে পারেন না যে নির্বাচনের সময় হুট করে সব প্রার্থী, সব জনগণ হঠাৎ করে খুব সচেতন হয়ে যাবে। মাননীয় স্পিকার, এই কল্পনার জগৎ থেকে বের হয়ে তাদেরকে রিয়ালিস্টিক হইতে হবে। আপনি কোনো প্রথম বিশ্ব না, একটা তৃতীয় বিশ্ব, একটা গরিব দেশে মাননীয় স্পিকার বসবাস করছেন, যেখানে মানুষকে 1000 টাকা দিলেই তারা গিয়ে হলো গিয়ে 2টা-3টা ভোট দিয়ে আসবে। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাগুলোকে প্রিভেন্ট করা মাননীয় স্পিকার ইলেকশন কমিশনের দায়িত্ব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমাদের দেশে হলো গিয়ে 2008-এর পর থেকে কোনো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়নি। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে এত বিপ্লব হওয়ার পরে মাননীয় স্পিকার কেন হলো গিয়ে মাননীয় স্পিকার এই জনগণের সচেতনতা থেকে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেলাম না? কারণ মাননীয় স্পিকার বারংবার নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করা হয়েছে, তাদের যে কোনো ধরনের কোনো আইন ছাড়া নির্বাচন কমিশনকে মাসে গঠন করা হয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাচ্ছি, যোগ্য এবং ব্যক্তিদেরকে যখন নির্বাচন কমিশনে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আপনি নিয়ে আসেন, ঠিক তখনই আপনি সুষ্ঠু নির্বাচন হলো গিয়ে এক্সপেক্ট করতে পারেন, যারা হলো গিয়ে তাদের সীমাবদ্ধতাকে অ্যাকনলেজ করে এবং সেটাকে পেরিয়ে এসে নতুন আইন প্রণয়নের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিতে চায়। তাই প্রস্তাবটি যাতে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সকলকে।
সবশেষে ওয়াইন্ড আপ সেশনে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদ মাননীয় প্রধানমন্ত্রী সাফায়েতুর রহমানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের একটি বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। তিনি পুরো বাঙালি জাতিকে বলছে তারা অসভ্য জাতি। আমরা এই বক্তব্যকে নিন্দা জানাচ্ছি। কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি আপনি যখন পুরো দেশের নাগরিককে অসভ্য বলে দেন, পুরো দেশের নাগরিক আসলে শেখ হাসিনা নয়, কিংবা পুরো দেশের নাগরিক আসলে সালমান এফ রহমান নয়। আমরা বাঙালি জাতি, আমরা মাওলানা ভাসানীর উত্তরসূরি, আমরা বাঙালি জাতি, আমরা শেরে বাংলায় একে ফজলুল হকের উত্তরসূরি। সে কারণে সেই স্বৈরাচারী হাসিনার জন্য আপনি যখন পুরো জনগণকে অসভ্য বলে দেন, সেই বক্তব্যকে আমরা বিশ্বাস করি আপনি পুরো বাঙালি জাতিকে কলঙ্কিত করেন মাননীয় স্পিকার। এরপরে তারা কি বলে, তারা এসে এখানে বলে, আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে বিগত 15 বছরে কেন নির্বাচন কমিশন পারলো না একটা সুষ্ঠু নির্বাচন দিতে। তারা বলেছে, তারা এটা স্বীকার করেছে যে নির্বাচন কমিশনের উপরে হস্তক্ষেপ করা হয়েছে। তাহলে তারা এটাই স্বীকার করে নিল যে নির্বাচন কমিশনের উপরে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না, সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। তাহলে সেখানে হস্তক্ষেপটা কারা করলো? হস্তক্ষেপ করেছে ওই যে সরকার দলীয় যে প্রার্থী, ওই যে সরকার, তারা। জনগণ সেখানে সচেতন ছিল না। তারা বলেছে যে নির্বাচন কমিশন চাইলে সমস্ত কিছু করে দিতে পারে। আবার তারাই বলে যে জনগণ কোনোদিন সভ্য হবে না। তারপরে আবার তারাই এসে বলল যে 16 বছর লেগেছে সেই সমাধানে আসতে। অর্থাৎ কত প্রকার কনফ্লিক্টিং বক্তব্য, একে অপরের সাথে বিদ্বেষমূলক বক্তব্য মাননীয় স্পিকার। সুতরাং তাদের দলের যে স্ট্যান্ডিং পয়েন্ট কোনটা আমরা এখন এটাই বুঝতে পারছি না। তারা আসলে বলতে চাচ্ছে যে খুশিতে ঠেলায় ভোট দিতে মানুষ চলে আসে। খুশিতে ঠেলায় কি নির্বাচন কমিশন ভোট দিতে যায়? নির্বাচন কমিশন তো ভোট দিতে যায় না। খুশিতে ঠেলায় ওই জনগণই ভোট দিতে যায়। আপনারাই আবার বলেন ওই জনগণের যে মা বাবা আছে 16 বছর বয়সীর, তার মা বাবা সচেতন করার দরকার নাই। সচেতন কি তাহলে নির্বাচন কমিশন ঘরে ঘরে গিয়ে করবে মাননীয় স্পিকার? নির্বাচন কমিশনের দায়িত্ব ঘরে ঘরে গিয়ে মানুষকে সচেতন করার না। নির্বাচন কমিশনের সাংবিধানিক যে দায়িত্ব সেটা হচ্ছে নির্বাচনকে পরিচালনা করা। আপনি পরিচালনা করবেন, কিন্তু নির্বাচন কমিশনকে যদি আপনি সেই পরিবেশটাই না দেন, জনগণ যদি সেই পরিবেশটা না দেয়, নির্বাচন কমিশন তখন একটা খেলার পুতুল হয়, একটা মাটির পুতুল হয়। আমরা সেটাই দেখেছি বিগত নির্বাচন কমিশনে। আজকের জনগণ যখন স্বৈরাচারকে হটিয়ে তারা যখন আজকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে, 24-এর চেতনায় উজ্জীবিত হয়ে তারা যখন দেশের গণতন্ত্রের প্রতি সচেতন হয়ে উঠলো, তখন আমরা কি দেখতে পেলাম? যে ডক্টর বদিউল আলম স্যারের মতো যোগ্য ব্যক্তিরা নির্বাচন কমিশনের সংস্কারের দায়িত্বে আসতে পেরেছে। সেই কাজের জায়গা, সেই সুযোগ, সেই পরিবেশ কারা করে দিয়েছে? সেই সুযোগ, সেই পরিবেশ স্বৈরাচার হাসিনা কিংবা বিগত নির্বাচন কমিশন নুরুল হুদার মতো মানুষ করে দেয় নাই। সেই সুযোগ করে দিয়েছে বাংলাদেশের জনগণ বিপ্লবের মাধ্যমে। সেই আবু সাইদ, সেই মুগ্ধরা, যে আবু সাইদ মুগ্ধর বাঙালি জাতিকে আপনারা অসভ্য বলেছেন, সেই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে এই মানুষের মধ্যে সেই চেতনা আছে, কিন্তু বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো হয়েছে। বাংলাদেশের মানুষকে দেখানো হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল। বাংলাদেশের মানুষকে কখনো বোঝানো হয় নাই তার একটা ভোট কতটা গুরুত্বপূর্ণ, তার একটা ভোটের মাধ্যমে নৌকা ডুবে যেতে পারে, সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই। সেই জিনিসটা যখন বাংলাদেশের মানুষ বুঝতে পারবে, সেই জায়গা যখন প্রার্থীরা যখন বুঝতে পারবে যে আমার আসলে এখানে আমি যতই ক্ষমতা খাটাই আমার এখানে আর কোনো লাভ নেই, জনগণ আমাকে মানছে না, তখন সেই প্রার্থীরা, সেই স্বৈরাচাররা শেখ হাসিনার মতো হেলিকপ্টার করে পালাতে বাধ্য হয় মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি সেখানে নির্বাচন কমিশন একা কিছু করতে পারবে না। তারা আমাদের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। তারা বলেছে আমরা নির্বাচন কমিশনের ভূমিকা কি অস্বীকার করেছি। আমরা আমাদের বক্তব্যে কখনোই এই কথা বলি নাই। আমরা বলেছি 3টিরই ভূমিকা আছে, কিন্তু জনগণ এবং প্রার্থীদের আপনাকে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে নির্বাচন কমিশনকে। তারা যখন সেই পরিবেশ তৈরি করে দিবে তখনই নির্বাচন কমিশন তার কাজটি করতে হবে, অন্যথায় করতে পারবে না। ধন্যবাদ। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় আমরা আমাদের আজকের এই সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে এই ছায়া সংসদ করলাম, এবং যেখানে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী এবং জনগণের ভূমিকা, কার ভূমিকা কি, এবং সেই ভূমিকার উপর নির্ভর করেই কিন্তু আমাদের একটা নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করা সম্ভব। এই প্রত্যাশা রেখে কিন্তু আমরা আমাদের আজকের আয়োজন করেছি। আপনারা প্রত্যেকে দেখেছেন যে ছাত্র জনতার গণবিপ্লবের মুখে, গণ আন্দোলনের মুখে 16 বছরের যে ফ্যাসিস্ট সরকারের যে ধরনের নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যা, ভোট জালিয়াতি, ডাকাতি, এগুলি সকলের মুখে যখন জনগণ প্রতিবাদী হয়ে উঠেছিল, তখন কিন্তু সেই স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, এবং তার সকল সঙ্গীরা কিন্তু কাউকে কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ জেলে আছেন, কেউ বিদেশে আছেন, কেউ হয়তো দেশে ঘাপটি মেরে বসে আছেন। কিন্তু তিনি পালিয়ে গেলেও কিন্তু বাংলাদেশের যে সর্বনাশ করে গিয়েছেন, যে আইন বিচার, আমাদের প্রশাসন, আর্থিক খাতকে যেভাবে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন, তার প্রশাসন ধ্বংস করে দিয়েছেন, সেগুলিকে সংস্কারের লক্ষ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার অত্যন্ত গুরুত্ব সহকারে সে কাজগুলো করছে। আমাদের
যে বিচার ব্যবস্থা শেষ করে দিয়েছে, আমাদের নির্বাচন ব্যবস্থাতে শেষ করে দিয়েছে, আমাদের আর্থিক খাতগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেগুলিকে কিন্তু আমাদেরকে পুনরুদ্ধার করতে, আবার আমাদের সুশাসন ফিরিয়ে আনতে আমাদের হয়তো বা কিছুটা সময় লাগবে। সেই সময়ের অপেক্ষায় কিন্তু আমরা মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা দিন হলেও তাদেরকে কাজ করবার সুযোগ দেওয়া উচিত। তাই আমরা মনে করে থাকি যে আমাদের যে ছাত্র জনতা যে বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লব যদি ব্যর্থ হয়, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা ব্যর্থ করার চেষ্টা করি, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা সুযোগ না দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের নির্বাচনে বলি, আমাদের আইনের সংস্কারে বলি, আমাদের সুশাসনে বলি, আমরা কিন্তু কোথাও কিন্তু কিছু করতে আমরা পারবো না। আজকে বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, অন্য ছোট দলগুলি বলি, প্রত্যেকেরই কিন্তু এখন যে স্বপ্ন বুনছে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে, সকল কিছুই কিন্তু আমাদের ধূলিসাৎ হয়ে যাবে যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তাদের মতো করে কাজ করবার সুযোগ করে না দিয়ে দিই। তাই আমরা একটা বিষয় চিন্তা করছি, সেটি হচ্ছে যে এখন দেশে যে পরিস্থিতি চলছে, আপনারা দেখেছেন ইসকন নিয়ে একটা পরিস্থিতি হয়েছে, ট্রাম্পের রূপে কেউ আসবার চেষ্টা করেছে, আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে বলছে আমি টুক করে দেশে ঢুকে যেতে পারি, আবার আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রকম অডিও কল রেকর্ডের মাধ্যমে নানা রকম হুমকি প্রদান করা হচ্ছে। আমরা একজন বিশিষ্ট উপদেষ্টাকে তাকে দেখেছি বিদেশের নাজেহাল করতে। সেই কারণে যেন আমরা মনে করি যত দ্রুত সম্ভব আমরা এই জাতীয় নির্বাচনের আয়োজন করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবো, ততই কিন্তু জাতির জন্য মঙ্গল হবে। তা না হলে কিন্তু আজকে বিভিন্ন রূপে, বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙ্গে আজকে ফ্যাসিস্টরা কিন্তু এদেশে এসে এদেশের যে গণযাত্রা, এদেশের ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে যে শহীদের রক্ত দিয়েছে, সে রক্তকে তারা কিন্তু বৃথা করবার জন্য তারা চেষ্টা করতে পারে। আমরা যদিও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বলেছিলেন যে আমাদের যে নির্বাচনের ট্রেনের যাত্রা সেটি শুরু হয়েছে, কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে কিন্তু বলেননি সেই ট্রেনের যাত্রা যে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হবে, কখন শেষ হবে। সে কারণের জন্যই কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে গিয়ে যে আসলে নির্বাচনটা কখন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের প্রধান তিনি রয়েছেন, তিনি তার রিপোর্ট প্রদান করবেন। আমরা প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদেরকে আমরা দেখেছি নিযুক্ত করা হয়েছে, কিন্তু ট্রেনের যাত্রা শুরু করলেও সেই ট্রেনের যাত্রাপথ কোথায় শেষ হবে যখনই কোনো রাজনৈতিক দলগুলি তা সুস্পষ্টভাবে বুঝতে না পারে, তখন তাদের মধ্যে একটা শঙ্কা হয় আসলে জাতীয় নির্বাচনটা কখন হবে। ইতিমধ্যে কিন্তু আমরা আবার একটা দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করা হবে, জাতীয় নির্বাচন হয়তো পরবর্তীতে করা হতে পারে। আবার দেখেছি ভোটার তালিকা হালনাগাদ করার কথা বলা হয়েছে। এই যে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়, জাতীয় নির্বাচন পরে করা হয়, ভোটার তালিকা হালনাগাদ করার কথা বলা হয় এবং সেই ভোটার তালিকা হালনাগাদ করে 10 থেকে 12 মাস সময় লেগে যাবে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে। তাই মানুষকে আস্থাশীল করবার জন্য, জনগণকে আস্থাশীল করবার জন্য, রাজনৈতিক দলকে আস্থাশীল করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ আমরা অতি দ্রুতই আমরা প্রত্যাশা করতে চাই। একটা নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবার জন্য নির্বাচন কমিশনের ততখানি গুরুত্ব ভূমিকা পালন করবে আমরা আশা করব, জনগণ ও প্রার্থীরাও কিন্তু সেই একই ধরনের ভূমিকা পালন করবে। তবে যত কথাই বলি না কেন, আমাদেরকে একটা নির্বাচনী প্রক্রিয়ায় আমাদেরকে যাবার জন্য সরকারকে একটা রোড ম্যাপ ঘোষণা করার জন্য আমরা দ্রুত আহ্বান জানাচ্ছি। একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দূরত্ব যদি বাড়ে, তাহলে কিন্তু যারা বলছি ফ্যাসিস্টদের কিন্তু একটা সুবিধা হয়ে যাবে। তাই কিন্তু রাজনৈতিক দলগুলি কিন্তু নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ কিন্তু আমরা তৈরি করতে দেখতে পাচ্ছি। তাদেরকে কিন্তু সংঘবদ্ধ থাকতে হবে। তারাও কিন্তু ক্ষমতা যাবার লড়াইয়ের জন্য প্রত্যেকে যেন একটা অস্থির হয়ে গেছে, সেই অস্থিরতা থেকে তাদেরকে কিন্তু মুক্ত থেকে তাদেরকে কিন্তু একটা নির্বাচনমুখী প্রচার প্রচারণা অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা একটা জিনিস বলতে চাই, শুধুমাত্র নির্বাচন দিলে কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে যাবে না। বাংলাদেশের যে ক্ষত তৈরি হয়েছে, বাংলাদেশের যে অনিয়ম তৈরি হয়ে গেছে, দুর্নীতি হয়ে গেছে, এবং সে কারণে বলি যে বাকশালী কায়দা যাতে বাংলাদেশের নির্বাচন না হয় এবং একই সাথে যারা এই গণহত্যার সাথে জড়িত তারা নির্বাচন করতে পারবে কিনা, তাদের দলদের খুনিদের সে বিচার হবে কিনা, কখন বিচার হবে, সেগুলি কিন্তু আমাদের মধ্যে একটা সুস্পষ্টতা হওয়ার দরকার ছিল। যদি সাবেক সিসি নুরুল হুদা এই মঞ্চে এসে বলে গিয়েছেন, তিনি যেদিন তার পদ থেকে রিটায়ারমেন্টে যান তার 7-8 দিন পরে বলেছেন বাংলাদেশে নজির রয়েছে, শতভাগের বেশি ভোট পড়ার নজির রয়েছে, মৃত মানুষের ভোট দেবার নজির রয়েছে, প্রবাসী অবস্থানকারী মানুষের ভোট দেবার নজির রয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কখনো যাতে এই ধরনের শতভাগের বেশি ভোট, মৃত মানুষ ভোট, প্রবাসীরা ভোট এবং কোনো ভূত এসে ভোট দিতে না পারে, সেই ধরনের ভোটের ব্যবস্থা আমরা তৈরি করবার জন্য আমরা আমাদের নির্বাচন সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার রয়েছেন, তার মাধ্যমে আমরা আহ্বান করতে চাই। আমরা দেখেছি বিগত সময় নির্বাচনে কি হচ্ছে, ডাকাতরা ভোট কেন্দ্রে ছিল, ভোটের বাহিরে ডাকাত ছিল। এই ডাকাতরা ডাকাতি করে ভোট দেবার জন্য আজকে আমরা নির্বাচন কমিশন সহ ডিসিএসপি সহ নির্বাচনের সাথে যুক্ত যেসব ব্যক্তিরা এই ডাকাতদের সহযোগিতা করেছে, সেই ডাকাতদের কিন্তু বিচারের ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কোথাও কোনো সুপারিশ দেখতে পাই না, এখনো কোনো আলোচনা দেখতে পাই না। শুধু 2-1বার দেখেছি প্রফেসর ডক্টর বদিউল আলম মজুমদার তিনি হয়তো 2-1বার কথা বলেছেন। বিগত 3-4টি নির্বাচনকে জালিয়াতের মাধ্যমে নির্বাচিত করে এই
স্বৈরাচারকে প্রতিষ্ঠা করেছে সেই ডাকাতদের কিন্তু ভোট ডাকাতদেরকেও কিন্তু আমি বিচার করবার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এখন কোথাও কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীকে খুঁজে পাচ্ছি না। আমি জানি না তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, তারা বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে পারবে কিনা, আসবে কিনা, জনগণ তাদের গ্রহণ করবে কিনা, তারা জনগণের কাছে এই জুলাই হত্যাকাণ্ডের জন্য তারা ক্ষমা চাবে কিনা, তারা নির্বাচনমুখী হবার জন্য চেষ্টা করবে কিনা, সেটি কিন্তু এখন সময়ের অপেক্ষা। কিন্তু আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরে আসতে অনেক সময় লাগবে। তাদের একটা অন্ধকারাচ্ছন্ন সময় যাচ্ছে। তারা নির্বাচনমুখী হওয়া থাক দূরের কথা, তারা কি আসলে জনগণের কাছে এই জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাবে কিনা, তারা বিচারের মুখোমুখি হয়ে দেশে ফিরে আসবে কিনা, সেটি কিন্তু মানুষের মধ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তাই আমি মনে করি যে আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে যে উদ্বেগ উৎকণ্ঠা চলছে, সেই উদ্বেগ উৎকণ্ঠাকে দূর করবার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে নির্বাচনী রোডম্যাপ, যা তারা যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা কবে শেষ হবে, কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ধরনের একটা ঘোষণা দিলেই মানুষের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে বলে আমি আশ্বাস করি। কোনো রাজনৈতিক দলের কাছে, কোনো প্রভাব প্রতিপত্তির কাছে যাতে এই নবগঠিত নির্বাচন কমিশন মাথা নত না করে, সে আহ্বান জানিয়ে আমি সেখানেই শেষ করছি। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদারকে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা যদি নির্মমভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে নির্বাচনের জন্য অনেকগুলো অংশীজন আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন কিন্তু নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশন হলো সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা স্বাধীন প্রতিষ্ঠান। এই নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু নির্বাচন করা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। তা তোমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছ। সুষ্ঠু নির্বাচনটা কি, আমি একটু অন্যদিকে একটু আলোকপাত করার চেষ্টা করছি অন্যান্য অংশীজনের আলোচনায় আসার আগে। নির্বাচন কিন্তু একদিনের বিষয় নয়, নির্বাচন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সুষ্ঠু হতে হবে, এই প্রক্রিয়াটা সঠিক হতে হবে, এই প্রক্রিয়াটা নিরপেক্ষ হতে হবে। এটা শুরু হয় ওই যে অনেক আগ থেকে, ভোটার তালিকা প্রস্তুত থেকে। ভোটার তালিকা যারা যোগ্য তারা যেন সবাই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারে। এবং শুধু তাই নয়, নির্বাচন যখন আসে যারা ভোট দিতে যারা প্রার্থী হতে চায় তারা যেন প্রার্থী হতে পারে। তারপরে যে নির্বাচনের যে যারা প্রার্থী হলো তারা যেন তাদের প্রার্থীতা যেন কোনোভাবে অন্যায়ভাবে বাতিল করা না হয়। তারপরে আরেকটা নির্বাচনী প্রক্রিয়ার আরেকটা অংশ হলো প্রার্থীদের সম্পর্কে যেন ভোটাররা জানতে পারে, যাতে তারা জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আরেকটা পদক্ষেপ হলো যে ভোটাররা যেন ভোট দিতে পারে নির্বিঘ্নে, বিনা বাধায়, কোনো রকম হুমকির সম্মুখীন যেন তাদেরকে না হইতে হয়। তারপরে এবং আরেকটা শর্ত হলো সুষ্ঠু নির্বাচনের আরেকটা প্রক্রিয়ার আরেকটা অংশ হলো নির্বাচনের পরিবেশ যেন সঠিক হয়, শান্তিপূর্ণ হয়, যাতে কেউ বাধাগ্রস্ত না হয়। এই প্রক্রিয়ার আরেকটা অংশ হলো ভোট দেওয়ার পর ভোটগুলো যেন সঠিকভাবে গণনা হয়। যাদের পক্ষে ভোট দেওয়া হয়েছে এবং ভোট কেন্দ্রে তো অবশ্যই কোনো বিশৃঙ্খলা না হয়, কেন্দ্র দখল ইত্যাদি যেন না হয়, এবং ভোটগুলো যেন সঠিকভাবে গণনা হয়। যাদের পক্ষে ভোট দেওয়া হয়েছে তারা যেন তাদের পক্ষে যেন ভোটগুলো গণনা হয়। তারপরে এবং শুধু তাই নয়, ভোট গণনা হলো না, ভোট যেন সঠিকভাবে ভোটের ফলাফল প্রকাশ করা হয়, যেন মিডিয়াকেও অন্যান্য কিছু না ঘটে কারসাজির মাধ্যমে যে ফলাফল পাল্টে দেওয়া না হয়। তো এই প্রক্রিয়াটা যদি সঠিক হয়, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বহু মাস ধরে এই প্রক্রিয়াটা চলমান থাকে, এই প্রক্রিয়াটা সঠিক হতে হবে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয়। তো এই জন্য এর মূল দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কিন্তু সাংবিধানিকভাবে এটা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, এবং সংবিধানের 118 অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে, স্বাধীন। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব কথা বলেছ, নির্বাচন কমিশনকে 4টি সুস্পষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধানের 119 অনুচ্ছেদ অনুযায়ী। ভোটার তালিকা তৈরি করা, তারপরে যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা, তারপরে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা,
তারপরে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা, এই 4টি সুস্পষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। এই 4টি সুস্পষ্ট দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা দুরাশা, এবং এর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। আর এরপরে তো নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন, তারপরে গুরুত্বপূর্ণ অংশীজন হলো সরকার। সরকার মানে কি? সরকার মানে প্রশাসন, সরকার মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিরণ যে যাদের কথা বললো, যারা নির্বাচনী অপরাধ করেছে তারা কিন্তু এই সরকারি কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তো যারা যদি সদাচরণ না করে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। আমরা দেখেছি যে আমাদের গত কয়েকটি নির্বাচনে যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি যে কলঙ্কজনক ভূমিকা পালন করেছে এবং কত নির্বাচনী অপরাধ করেছে। নির্বাচনী অপরাধের যে নির্বাচনী অপরাধের বিষয়গুলো আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডারের 73 ধারা থেকে 89 ধারা পর্যন্ত এখানে লিপিবদ্ধ আছে। কিন্তু এই ধারাগুলো, এই অপরাধগুলো এবং এই অপরাধী যারা হবে তাদের 2 থেকে 7 বছর কারাদণ্ড, 6 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হওয়ার কথা। কিন্তু কারো বিরুদ্ধে গত কয়েক বছরে হয়েছে বলে আমার জানা নেই। তো এই অপরাধ করে যদি পার পেয়ে যায় তাহলে অপরাধ আরো উৎসাহিত হয়। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে এবং বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এবং বস্তুত এই যে লক্ষ লক্ষ লোক নির্বাচনী অপরাধ করেছে তারা আমাদের চারপাশেই আছে। তাই আমরা অপরাধী সাম্রাজ্যে বসবাস করছি যারা নির্বাচনী অপরাধ করেছে। তো এবং নির্বাচনী অপরাধ শুধু এই যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাই করেন নাই, কর্মচারীরাই করেন নাই, যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে তারাও করেছে। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, তারা এই যে ওথ নিয়েছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে, তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করব, আমরা বদ্ধপরিকর যে অস্বাভাবিক কিছু না ঘটে আমরা 31শে ডিসেম্বরের মধ্যে দেওয়ার আকাঙ্ক্ষা আমাদের রয়েছে। আমি এই দায়িত্ব শেষ হওয়ার পর আবার তরুণদের সাথে কাজ করব। তোমাদেরকে আহ্বান জানাই তোমরা আমার সাথে কাজ করার জন্য, যাতে আমরা একটা সমৃদ্ধ, উন্নত, গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পারি। ওকে, তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা ফলাফলে চলে এসেছি। হ্যাঁ না ভোট নিয়ে আমরা ফলাফলে চলে যাব। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী সহ জনগণের ভূমিকায় বেশি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী সহ জনগণের ভূমিকায় বেশি। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আজকে 2জন শ্রেষ্ঠ বক্তা হয়েছে, সরকারি দলের দলনেতা এবং বিরোধী দলনেতা। 2জন শ্রেষ্ঠ বক্তা হয়েছে। 2জন শ্রেষ্ঠ বক্তার জন্য তালিকা চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থী সহ জনগণের ভূমিকায় বেশি শীর্ষকে ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার বিরোধী দল তেজগাঁও কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল তেজগাঁও কলেজকে, এবং আরও বেশি অভিনন্দন রইল কবি নজরুল সরকারি কলেজের দলনেতা সহ তাদের 3জন বক্তাকে আজকের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তাদের যুক্তিযুক্ত চমৎকার উপস্থাপনা, তথ্য দিয়ে বক্তব্য প্রদান করবার জন্য। শুভ দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানে শেষ করছি।